আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রুনা আক্তার। প্রথমেই থাকছে আজকের খবরের বিশেষ বিশেষ অংশের শিরোনাম। দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হওয়া দৌড়ে এগিয়ে তারেক রহমান। অল্প পানির মাছ বেশি পানিতে গেলে দিশেহারা হয়ে যায়, বললেন মির্জা আব্বাস। নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে, বলছে এনসিপি। এবং সর্বশেষ জানাবো ভুয়া পুলিশ সন্দেহে আসল পুলিশকে মারধর। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন বিস্তারিত খবর। দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান শীর্ষ অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেছেন যুক্তরাজ্য ভিত্তিক সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট। তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে দ্য ইকোনমিস্টের পূর্বাভাস এসেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক টাইম ম্যাগাজিন, ব্লুমবার্গ ও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের একই ধরনের বিশ্লেষণের পর। প্রকাশিত সাময়িকীর এক বিশ্লেষণে বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচন হবে গত 18 মাস আগে সংগঠিত এক বিপ্লবের পর প্রথম নির্বাচন। সে বিপ্লবের ফলে জেনারেশন জেড আন্দোলনকারীরা ফ্যাসিবাদী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের 15 বছরের দুর্নীতিপূর্ণ শাসন ও হতযোগ্য শেষ করেছে। বিশ্লেষণে তারেক রহমানকে খ্যাতনামা রাজনৈতিক পরিবারের সন্তান এবং আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের পর তিনিই বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার প্রধান দাবিদার বলে উল্লেখ করা হয়েছে। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রত্যাবর্তন হবে, যা আইন শৃঙ্খলা উন্নতি ঘটাবে, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনবে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েনপূর্ণ সম্পর্ক মেরামত শুরু করবে বলেও লিখেছে দ্য ইকোনমিস্ট। এতে গত 25শে ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার দৃশ্য বর্ণনা করা হয়েছে। সাময়িকীটি লিখেছে, তিনি বুলেট প্রুফ বাসে দেশে ফিরছিলেন। উচ্ছ্বসিত সমর্থকরা রাস্তায় ছুটে চলছিল। তারেক রহমানের বাসটি ধীর গতিতে চলছিল, যেন অপেক্ষমান সমর্থকরা তাকে ভালোভাবে দেখতে পান। 2008 সালের পর বাংলাদেশে আর কোনো যথাযথ নির্বাচন হয়নি। দেশের প্রায় 12,80,00,000 ভোটারের মধ্যে প্রায় 40% কখনো প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পায়নি। নিরাপত্তা বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্ট্র্যাটেজির শাফকাত মুনির বলেছেন, আমার জীবনের 2 দশক ধরে আমার ভোটের কোনো মূল্য ছিল না। এখন রাজধানীর রাস্তায় নির্বাচন ব্যানার শোভা পাচ্ছে। বিশ্লেষণে বলা হয়েছে, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জন্য এই নির্বাচন তত্ত্বাবধান করা শেষে দায়িত্ব হবে। তবে অধিকাংশ মানুষ একমত যে এই সরকার অর্থনীতিকে স্থিতিশীল রেখেছে। প্রতিবেদনে উল্লেখ করে, অন্তর্বর্তী সরকার রাজনীতিকদের সঙ্গে কাজ করে এমন সংস্কার প্রস্তাব তৈরি করেছে যা নতুন করে স্বৈরতন্ত্রের মধ্যে পতন ঠেকাতে সহায়ক হবে, যেমন একটি নতুন উচ্চকক্ষ গঠন এবং প্রধানমন্ত্রী পদে মেয়াদ সর্বোচ্চ 10 বছরে সীমিত করা। বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিয়েও মন্তব্য করেছে দ্য ইকোনমিস্ট। সাময়িকীটি লিখেছে, দল নির্বাচিত হলে সব বাংলাদেশের জন্য সংযতভাবে শাসন করবে দাবি করলেও তাদের অগ্রগতি শহুরে মধ্যবিত্তদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এছাড়া দলটি নির্বাচনে একজনও নারী প্রার্থী দেয়নি। এছাড়া 18টির বেশি আসনও পায়নি। এমন দলের জন্য দেশের প্রশাসন পরিচালনার যথেষ্ট অভিজ্ঞতা আছে কিনা তা অস্পষ্ট। এসব কারণেই তারেক রহমানের জন্য সুযোগ তৈরি করেছে, কারণ বিএনপি জনমত জরিপে এগিয়ে রয়েছে। সাময়িকী আরও উল্লেখ করেছে, তারেক রহমানের জন্য সদ্য প্রয়াত মা বেগম খালেদা জিয়ার মাধ্যমে বহু বছর ধরে দলটি পরিচালিত হয়েছে। এর আগে দলটি পরিচালনা করতেন খালেদা জিয়ার স্বামী ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 1981 সালে তিনি নিহত হওয়ার পর বিএনপির নেতৃত্ব আসে খালেদা জিয়ার ওপর। তারই নেতৃত্বে বিএনপি 1990 ও 2001 সালে ক্ষমতায় আসে। সাময়িকী জানিয়েছে, তারেক রহমান বিস্তারিত কিছু না উপস্থাপন করলেও প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচিত হলে তার দল বিনিয়োগকারীদের সহায়তা করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং তরুণদের প্রশিক্ষণ দেবে, যাতে তারা বিদেশে উচ্চ বেতনের চাকরি পেতে পারে। তিনি পানির সংকট মোকাবেলায় 20,000 কিলোমিটার খাল খনন এবং বছরে 5 কোটি গাছ লাগানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া তিনি মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভালো মানিয়ে নিতে পারবেন। তারেক রহমান বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার সরকার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে, আইন শৃঙ্খলা বজায় রাখবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। 2024 সালে বিক্ষোভকারীদের হত্যার দায়ীদের বিচার হবে, তবে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার হবে না। রিপোর্টে বলা হয়েছে, তার যুক্তি অনুযায়ী 2024 সালে বিপ্লব দেখিয়েছে যেসব সরকার জনগণের জন্য কোনো কর্মসূচি রাখে না তাদের কী পরিণতি হতে পারে। তিনি বলেন, প্রতিশোধ পরায়ণ হওয়া কারোর জন্য ভালো কিছু বয়ে আনে না। দেশে ফেরার পর থেকে তারেক রহমান মানুষের চাওয়া অনুযায়ী অনেক কথাই বলেছেন। তিনি জানিয়েছেন, যদিও অনেকেই অফ দ্য রেকর্ড কথা বলতে পছন্দ করে, বিশেষ করে যদি অন্য পক্ষ জিতে যায় সেই আশঙ্কায়। পর্যবেক্ষকেরা বলছেন, লন্ডন থেকে ফেরার পর তিনি আগের চেয়ে ভিন্ন বাস্তববাদী ও দায়িত্বশীল নেতৃত্বের পরিচয় দিয়েছেন। অল্প পানির মাছ বেশি পানিতে গেলে দিশেহারা হয়ে যায়, বলছেন মির্জা আব্বাস। নাসিরুদ্দিন পাটোয়ারীকে অল্প পানির মাছ বলে বিরক্তি প্রকাশ করেছেন ঢাকা 8 আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেছেন, অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যেমন করে তাদের অবস্থা এখন তেমন হয়ে গেছে। তারা আমার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, যেটা তাদের মুখে মানায় না।
নাসরুদ্দিন পাটোয়ারির উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, জনগণ জানে চুল আর মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না, চুল আর মুখ দিয়ে ছাই বের হয়, আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না। তিনি আরও বলেন, আপনারা যদি ভাবেন মির্জা আব্বাসের বিরুদ্ধে একটু কথা বললে প্রচারণায় থাকা যায়, এর জন্য বহু রাস্তা আছে। এর জন্য আপনারা দান খয়রাত করেন এবং ভালোভাবে কথা বলেন, কিন্তু এভাবে গালিগালাজ করে অসভ্য ভাষায় কথা বলে নিজেরা জাহির করবেন না। আব্বাস বলেন, আমার অবস্থান বরাবরই চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদকদ্রব্য ব্যবসায়ীদের বিরুদ্ধে রয়েছে। এটা নতুন কোনো বিষয় নয়, কিন্তু আমার বিরুদ্ধে দেশ বিদেশ থেকে যেগুলো বলা হচ্ছে সেটা দেশের মানুষ বিশ্বাস করবে না। তিনি বলেন, সকাল সন্ধ্যা জামায়াত ইসলামের একটা জুনিয়র গ্রুপ বিএনপি সম্পর্কে অসংখ্য নোংরা কথাবার্তা বলছে। জামায়াতের সর্বোচ্চ পর্যায়ে নেতৃবর্গ আমাদের দেশের চাকরিজীবী মেয়েদের সম্পর্কে খারাপ কথা বলছে। তাদের মুখের কথাবার্তা লাগামী হয়ে গেছে। কখনো কোনো সুযোগ সুবিধা গ্রহণ করেনি উল্লেখ করে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে যারা কথা বলছেন, আমি একটু স্পষ্ট করতে চাই, যদি আপনাদের বুকের পাটা থাকে তাহলে আসেন বায়তুল মোকাররমের সামনে আমার নামে সালিশ বসান। কোনো অসুবিধা নেই, আমার বুকে সাহস আছে। আমি চুরিচামারি করে বড় হইনি, গায়ে খেটে বড় হয়েছি এবং নিজ হাতে কাজ করেছি। মির্জা আব্বাস বলেন, দয়া করে একজন মানুষের বিরুদ্ধে কুৎসা রটনা করবেন না, বরং নিজে কি করবেন, কি করছেন সেটা বলেন। হল মার্কেটে বক্তব্য দেওয়ার পর তিনি গুলিস্তানের পাতাল মার্কেট, স্টেডিয়াম মার্কেট নির্বাচনী প্রচারণা করেন। বায়তুল মোকাররমে জোহরের নামাজের পর তিনি সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সভা করেন। নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে বলছে এনসিপি। নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে নির্বাচন প্রভাবিত ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার অপতৎপরতা চলছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি। সন্ধ্যায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন। সংবাদ সম্মেলনে মনিরা শারমিন বলেন, আমরা দেখেছি 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করা হচ্ছে। স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের বড় ভূমিকা রাখার কথা থাকলেও তারা সেটি রাখছে না, বরং একটি দলের হয়ে কাজ করছে। পুলিশ প্রশাসন একটি দলের হয়ে কাজ করছে। সংবাদ মাধ্যম সম্পর্কে তিনি অভিযোগ করেন, মিডিয়ার এর বাইরে না, মিডিয়া নগ্নভাবে একটি দলকে সমর্থন দিচ্ছে এবং সংবাদ মাধ্যমের উচ্চপদস্থ জায়গাগুলো একটি দলের দখলে চলে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক এক বক্তব্যের সূত্র টেনে মনিরা শারমিন বলেন, তারেক রহমান এক জনসভায় বলেছেন, বিএনপি সরকার গঠন করলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। অন্যদিকে আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানলাম যে ব্যাংকগুলোর কাছে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালক। দর্শক, আজকের খবর এই পর্যন্তই। আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।